দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। দেশের ভিতর আইন শৃঙ্খলা রক্ষা করে দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়া, অনুপ্রবেশকারীদের রোখার পাশাপাশি দূর থেকে বসে কলকাঠি নাড়ানো ডিপ স্টেটের ছক ভাঞ্চাল করাও তাঁর কাজ। কথা বলছিলাম অমিত শাহকে নিয়ে। আর এবার ডিপ স্টেটের ছক বানচাল করতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি সেই পদক্ষেপ জানবো আজ বিস্তারিত। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখবেন, একটা কথা আজকাল ভীষণ শুনতে পাওয়া যায়, ডিপ স্টেট। যত দেশের সরকার বিরোধী আন্দোলন হয়েছে সব ক্ষেত্রেই নাম উঠেছে এই ডিপ স্টেটের। সংবাদেও মাঝে মাঝে ডিপ স্টেটের বিষয়টি উঠে আসে। তাই ভিডিওর মূল বিষয়ে ঢোকার আগে আসুন জেনে নেওয়া যাক ডিপ স্টেট কি, কিভাবেই বা এরা কাজ করে। ডিপ স্টেট বলতে কোনো একজন বিশেষ ব্যক্তিকে বা কোনো একটি বিশেষ প্রতিষ্ঠানকে বোঝায় না। এটা একটা ধারণা, থিওরি, একটা তত্ত্ব বা কনসেপ্ট, যেটা বোঝায় বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রের ভিতর থাকা অদৃশ্য অপ্রকাশিত শক্তি, যা দেশকে অশান্ত করে সরকারকে গদিচ্যুত করার চেষ্টা করে। এটি সাধারণত সামরিক কোনো গোয়েন্দা সংস্থা হতে পারে, আমলাতন্ত্র কিংবা কর্পোরেট মাধ্যমের বাকিদের মাধ্যমে পরিকল্পিত জনরস তৈরি করে এই ডিপ স্টেট। শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন বা হালফিলের নেপালের ক্ষেত্রে যদি আমরা একটু তলিয়ে ভাবি, তাহলে দেখতে পাবো কিভাবে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিক্ষোভ শুরু হয়, তারপর সেই বিক্ষোভ বৃহৎ আকার ধারণ করে। মূলত তরুণ প্রজন্মের ছেলে মেয়ে, যাদেরকে জেন জে বলা হয়, তারা এতে অংশগ্রহণ করে। বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করলে পুলিশ প্রশাসন গুলি চালাতে বাধ্য হয়। তাতেই কিছু তরুণ মারা যায় এবং তারপরই হু হু করে বিদ্রোহের আগুন গোটা দেশে ছড়িয়ে পড়ে। যেটা বলছিলাম, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা হালফিলের নেপাল, তিনটি দেশের ক্ষেত্রেই কিন্তু একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। বিদ্রোহের গতি প্রকৃতি, আন্দোলনের ধরন ধারণ দেখে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, যেটা কেবলমাত্র দেশের যুব সমাজ দ্বারা পরিচালিত ছোট কোনো আন্দোলন নয়, এর পিছনে আরও কোনো বড় মাথার কাজ রয়েছে, যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের সরকারকে ফেলে দিয়েছে। যুব সমাজ কেবলমাত্র তাদের কাছে একটা দাবার বোড়ে ছিল। তাদের আবেগকে, তাদের যন্ত্রণাকে হাতিয়ার করে তাদের ব্যবহার করেছে এই নেপথ্যের বড় বড় মাথারা। এই মাথাদেরকেই ডিপ স্টেটের অংশ বলে মনে করা হয়। সাধারণত ছোট রাষ্ট্র বা দুর্নীতিগ্রস্ত দুর্বল সরকার এভাবে ফেলে দেওয়া সম্ভব। যেখানে গণতন্ত্র দুর্বল বা সেনার ক্ষমতা বেশি, সেখানেও এই ধরনের ডিপ স্টেট কাজ করে। ভারতের মতো শক্তিশালী একটি বৃহৎ গণতন্ত্রের দেশে এইভাবে সরকারকে অস্থির করা সম্ভব হলেও দেশের মধ্যেই রয়েছে এমন কিছু লোক যারা ডিপ স্টেটের মতো কাজ করছে। যেমন ধরুন, মাওবাদী, নকশাল, বিচ্ছিন্নতাবাদী, নানা প্রান্তিক গোষ্ঠী মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করার পাশাপাশি সরকারকেও নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে। কার্যত এরাও ডিপ স্টেটেরই অংশ বলে মনে করা হয়। আর এবার ডিপ স্টেটের জাল ছিঁড়তে নয়া পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কৌশলকে ঢেলে সাজানোর জন্য 50 বছরের, অর্থাৎ 1974 সাল থেকে শুরু হওয়া প্রতিটি বড় বিক্ষোভের গতি প্রকৃতি ব্যাপকভাবে সমীক্ষা করা হবে। নতুন একটি জাতীয় বিক্ষোভ প্রতিরোধ নীতি তৈরির লক্ষ্যে বিক্ষোভের ধরন, টাকার উৎস খুঁজে বের করা এবং এর পিছনে কারা রয়েছে তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। জুলাইয়ের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো, বা যেটাকে আইবি বলে, তার আয়োজনে দুদিনব্যাপী একটি রুদ্ধদ্বার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির কনফারেন্স আয়োজিত হয়েছিল। সেখানে স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যাপক আন্দোলন ঠেকানোর পদক্ষেপ হিসেবে অমিত শাহ ভারতের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরির নির্দেশ দিয়েছেন। এজন্য বিপিআরএনডিকে ভারতের স্বাধীনতার পর, বিশেষ করে 1974 সালের পর সংঘটিত সব আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এর মাধ্যমে আন্দোলনের কারণ, টাকা পয়সার উৎস, চূড়ান্ত ফলাফল এবং পর্দার অন্তরালের কুশীলব যারা রয়েছেন, তার নেপথ্যের কলকাঠি নাড়ছিলেন, তাদের বিষয়ে বিশ্লেষণ করা যাবে। বিপিআরএনডিকে বিশেষভাবে বলা হয়েছে এই আন্দোলনের কারণ, ধরন এবং ফলাফল বিশ্লেষণ করতে, যাতে নেপথ্যের খেলোয়াড়দের চিহ্নিত করা যায়।
এর মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করে ভবিষ্যতে এই ধরনের গোষ্ঠী যারা এর পিছনে কাজ করে কলকাঠি নাড়ে তাদের আন্দোলনকে রোধ করা সম্ভব হবে। অমিত শাহের নির্দেশের পরপরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিপিআরএনডি একটি দল গঠন করেছে, যারা মোটামুটি রাজ্যের পুলিশ বিভাগগুলোর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করবে, আলোচনা করবে, মূলত সমন্বয় সাধনের কাজ করবে। এর মধ্যে পুরনো মামলার নথিপত্র এবং যেসব সম্পর্কে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকবে, মানে আগে কি হয়েছিল, সিআইডির রিপোর্ট কি ছিল বিভিন্ন রাজ্যের, এই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বিপিআরএনডিকে নির্দেশ দিয়েছেন তারা যেন বিভিন্ন বিক্ষোভে আর্থিক তদন্ত সংস্থা যেমন ইডি, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের ভূমিকাও বিশ্লেষণ করে দেখবে। আরও জানা যাচ্ছে, এবারে এখানেই শেষ নয়, আরও কয়েকটি বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ জারি করেছে। তার মধ্যে দেখবেন বিগত কিছু বছরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্ট্যাম্পেড হয়ে যাওয়া বা পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটছে, ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে লোকজন মারা যাচ্ছে। এই নিয়েও কিন্তু নির্দেশনা রয়েছে। গবেষণা করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে পদপিষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনাগুলো বোঝা যায়। এর ভিত্তিতে এই সমস্ত বড় বড় জমায়েতগুলোকে পর্যবেক্ষণ করা হবে এবং তাকে নিয়ন্ত্রণের এসওপি তৈরি করা হবে। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, অমিত শাহ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে আলাদা আলাদা কৌশল তৈরির নির্দেশ দিয়েছেন। এই এসওপি খলিস্তানি উগ্রবাদ এবং পাঞ্জাবের সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শুধু পাঞ্জাব নয়, অন্যান্য সমস্ত রাজ্যে যেখানে যত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে তাদের প্রত্যেককে এই এসওপির আন্ডারে আনা হবে। কাজে বোঝা যাচ্ছে দেশের মধ্যে থেকে দেশের যারা ক্ষতি করার চেষ্টা করছে বা দেশকে অশান্ত করার চেষ্টা করছে তাদের আর রেয়াত করা হবে না। মণিপুর হোক বা পাঞ্জাব, বিগত কিছু বছরে দেশের মধ্যে এরকম বহু ছোট বড় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে, যা ভারত দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সমর্থ হয়েছে। কিন্তু এবার বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ আমাদের সরকার বুঝতে পেরেছে দেশের বাইরে থাকা শত্রুরা যতটা ক্ষতিকারক, প্রায় ততটাই ক্ষতিকারক দেশের ভিতরে থাকা এই সব শত্রুরা, যাদের জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন 0.5 ফ্রন্ট। কাজে এই ঘুঘুর বাসা এবার ভাঙবেই, এটাই ভারতের নতুন রণকৌশল। এবার আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। বিভিন্ন ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দল সরকার বা প্রশাসনের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ তুলে আন্দোলনের নামে নানা রকম বিশৃঙ্খলা করে। তার কতটা ভিত্তি রয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। যেমন ধরুন, সম্প্রতি কয়েকটা দল ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছিল, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে তারা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করছে না। কেন করছে না? প্রশ্ন হচ্ছে, তাহলে অভিযোগের ভিত্তিটা কি? ঠিক তেমনই ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে নানা বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে। তাদের দাবি, পাওনা টাকা নাকি রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র, কিন্তু সেই অভিযোগ নিয়ে গত 14 বছরে একবারও আদালতের দ্বারস্থ হয়নি তারা। অথচ একই অভিযোগে আদালতে গিয়ে এর মধ্যেই কেন্দ্র থেকে পাওনা টাকা আদায় করে এনেছে কেরলের বাম সরকার। তাহলে প্রশ্ন হলো, তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কতটা সত্যি? আর যদি সত্যি হয় তাহলে তারা আদালতে যাচ্ছে না কেন? কেমন লাগলো আজকের ভিডিও জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.